ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল ও আলমগীরের সীমান্ত পার হওয়ার বিষয়ে নিশ্চিত নয় বিজিবি। হালুয়াঘাটে যেতে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। মহান বিজয় দিবস কাল মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা বলয়। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। নতুন করে চালু করার দাবি স্থানীয়দের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বিজিবি। সকালে ময়মনসিংহ সদরে বিজিবি সেক্টর কমান্ডার কার্যালয়ের হল রুমে ব্রিফিং করেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিজিবির ধারণা, ধারা বাজার থেকে মোটরসাইকেল করে হামলাকারীরা সীমান্ত এলাকায় যায়। সেই মোটরসাইকেলটি হালুয়াঘাটের বুটিয়াপাড়া থেকে ফিলিপ নামে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে বিজিবি। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট ৮ জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হলে আটকদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শালক শিপু ও বান্ধবী মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঘটনা দুদিন পর রবিবার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলার ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার পেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে। এবার সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে 4 স্তরে বাড়তি নিরাপত্তা। সিসিটিভির পাশাপাশি নজরদারি থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। 16 ডিসেম্বর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই প্রধান ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।
বিজয় দিবস উদযাপনের প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আরও তথ্য জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। সব প্রস্তুতি তো শেষ হওয়ার কথা, এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আর নিরাপত্তা পরিস্থিতি কতটুকু জোরদার সেটাও জানাবেন। সোহার, আসলে হ্যাঁ, এখন পর্যন্ত সব যে ধরনের প্রস্তুতি ছিল সেটি কিন্তু সম্পন্ন করেছেন বিভিন্ন দপ্তরগুলো। এখন যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। আপনি যদি জানাতে চাই, আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা তারা জাতীয় স্মৃতিসৌধ এলাকা এবং এর আশপাশে এলাকা থেকে কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং সিসিটিভির নজরদারিতে রেখেছেন বেশ কিছু এলাকা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়া শুধুমাত্র সৌধ এলাকা নয়, এর বাইরে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কও কিন্তু আমরা দেখেছি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখেছি যে এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ এই স্মৃতিসৌধের চারপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু মাইকিং করেছে পুলিশের পক্ষ থেকে, যাতে অপরিচিত কেউ না আসে এবং অপরিচিত কাউকে আশ্রয় না দেয়, এই বিষয়টি কিন্তু তারা জোর দিয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে ডগ স্কোয়াড দিয়ে কিন্তু গোটা সৌধ এলাকা তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং বিভিন্ন পয়েন্টগুলোতে সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। সড়কের বিভিন্ন জায়গায় নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করছেন, যাকেই সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু তল্লাশি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা পুলিশের তথ্য থেকে যতটুকু জেনেছি যে প্রায় 4000 পুলিশ সদস্য কিন্তু এখানে নিয়োজিত, নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সবশেষে তারা যেটি আমরা আমাদের কাছে জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ কিন্তু এরই মধ্যে তারা নিয়েছেন। আপনি জানেন যে আজকে নয়, আরো 15 দিন আগে থেকে কিন্তু এই স্মৃতিসৌধ এলাকাতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। তবে আগামীকাল রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হবে। আমরা দেখেছি যে নিরাপত্তার বিষয়টি কিন্তু বেশ এবার নজরে পড়েছে এবং এই কোন ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যতটুকু কঠোর নজরদারিতে রাখবে গোটা সৌধ এলাকা। নিপু, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহী বিভাগের 8 জেলায় স্থাপন করা গভীর নলকূপের হিসাব চেয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়। সকালে এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে চিঠিটি দেওয়া হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিএমডিএ, বিএডিসি ও ব্যক্তি পর্যায়ে স্থাপন করা সব গভীর নলকূপের সংখ্যা আগামী 18 ডিসেম্বরের মধ্যে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি আলাদা করে পরিত্যক্ত নলকূপকেও চিহ্নিত করার আদেশ দেওয়া হয়েছে। খুলনার রূপসায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। এর আগে গতকাল রাত 10টার দিকে উপজেলার জাবুসা অটো গ্যাস ফিলিং স্টেশনের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সাগর শেখ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর পূর্ব পাড় এলাকায় নিজ বাসার দিকে যাচ্ছিলেন সাগর। গ্রিন বাংলা হাউস গেটের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে বন্ধ পাবনার সাঁথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর হাজার হাজার কেজি মাছের পোনা উৎপাদন হলেও 2006 সালের পর জবরদখলে নেয় প্রভাবশালীরা। এরপর প্রায় থমকেই যায় মৎস্য প্রজনন কেন্দ্রটির কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলমুক্ত হলেও স্থানটি পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। নতুন করে মৎস্য প্রজনন কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়। পাবনার সাঁথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র একসময় পাবনা ও আশপাশের জেলায় পোনা সরবরাহ করা হতো এখান থেকে। দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় এটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ। 1990 সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলার নন্দনপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। প্রায় 37 বিঘা জমিতে 10টি নার্সারি, পুকুর খনন, ট্যাঙ্ক, সীমানা প্রাচীর নির্মাণ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়। চালু থাকা অবস্থায় প্রতি বছর হাজার হাজার কেজি পোনা উৎপাদন হতো প্রজনন কেন্দ্রটিতে।
2005 সালে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে চুক্তি নবায়ন না হলে বন্ধ হয়ে যায় প্রজনন কেন্দ্রটি। 2006 সালে এটি ইজারা নেয় সাথিয়া উপজেলা মৎস্য উন্নয়ন সমবায় সমিতি। এরপর থেকেই শুরু প্রজনন কেন্দ্রের দুরবস্থা। বিগত সরকারের আমলে প্রজনন কেন্দ্রটি দখলে নিয়ে খামার গড়ে তোলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে মৎস্য প্রজনন কেন্দ্রটির দখল ফিরে পায় পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় মাছের পোনাটা যাইতে হাসারি ছিল, তো এই ধানি পোনা তৈরি হইতে গরু বাছুর পালতেছে, পুষতেছে, মানুষের বেড়া বই লাগতেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। সরকার যদি কারোর কাছে লিজ দেয় তাহলে মনে করেন যে ফেলা না রাখিয়া লিজ দেওয়াটাই ভালো হবে। মৎস্য কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে মাছের যোগান বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যথাযথ নিয়ম মেনে আবেদনের আহ্বান পাউবো কর্মকর্তার। মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে স্যাররা যদি এটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যদি পদক্ষেপ নেন, তাহলে অবশ্যই আমরা এখানে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে আমাদের সরকারের অন্যান্য যে মৎস্যবীজ উৎপাদন খামারগুলো আছে সেই খামারের আদলেই আমরা সেটি পরিচালনা করে সরকারের রাজস্ব আদায়ে অবদান রাখতে পারবো। প্রপার চ্যানেলে যদি তারা অ্যাপ্লিকেশন করে যে না এখানে আরো মৎস্য উৎপাদন করা সম্ভব বা তারা যদি নিতে চায়, তাহলে তো প্রপার চ্যানেলে করলে পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্যের ভিতরে একটা যৌথ চুক্তিনামায় তাদের হয়তো এটা নিতে পারে। পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কেন্দ্রটি আবার চালু হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লায় আজও অপসারণ করা হচ্ছে তফসিল ঘোষণার আগে লাগানো নির্বাচনী ব্যানার ফেস্টুন। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, কোন কোন এলাকায় ব্যানার ফেস্টুন অপসারণ করা হচ্ছে, আপনি কোন এলাকায় আছেন সেখানকার ব্যাপারে বিস্তারিত জানাবেন। আসলে কোন কোন দল অনেক আগ থেকেই যেহেতু তাদের যে প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছেন, এর পর থেকেই কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আসলে জাঁকজমক ভাবে তারা চালিয়ে গিয়েছেন এবং শহরের আনাচে কানাচে কিন্তু আসলে পোস্টার ব্যানারের সয়লাভ হয়ে গেছে। তো তারই সুবাদে কিন্তু বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু সেই পোস্টার অপসারণের কাজ চলছে। আসলে তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু এর যে 48 ঘন্টা পরেই কিন্তু তাদের যে এই পোস্টার ব্যানার উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করেছে। এখন কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত অর্থাৎ আধা ঘন্টা আগ থেকে কিন্তু কুমিল্লার যে ডিসি অফিস থেকে শুরু করে এখন কিন্তু তারা রেসকোর্স এলাকায় তাদের অভিযান চালাচ্ছে এবং পর্যায়ক্রমে পুলিশ লাইন হয়ে বিশেষ করে ঝাউতলা হয়ে কান্দিরপাড় গিয়ে কিন্তু তাদের যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু শেষ হবে। তো তারা বলছেন যে এই এখনকার যে উচ্ছেদ অভিযান চলছে সেটি কিন্তু তাদের অব্যাহত থাকবে যদি কোনো প্রার্থী তারা নিজ উদ্যোগে কোনো ধরনের ব্যানার পোস্টার লাগানোর চেষ্টা করেন, অর্থাৎ প্রতীক বরাদ্দের আগে যদি কোনো ধরনের পোস্টার ব্যানার লাগানো হয় সেক্ষেত্রে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা তাদের নির্বাচনী যে আচরণ বিধি ভঙ্গের অভিযোগেই কিন্তু অভিযুক্ত করবেন। তাই এই সুবাদেই কিন্তু এখন পর্যন্ত তাদের যে উচ্ছেদ কার্যক্রম চলছে এবং এই পর্যায়ক্রমে খোকন, আপনাকে ধন্যবাদ। ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ রংপুরের নীলদরিয়া রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের পথে। রাজা নীলম্বরের রাজধানীর পাশাপাশি পীর ইসমাইল গাজীর স্মৃতিচিহ্ন বিজড়িত স্থানটি নিয়ে কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। এরই মধ্যে নীলদরিয়ার 15 একর জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে, তবুও নীরব প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর মাছ চাষের জন্য ইজারা দিয়ে দায় সেরেছে প্রশাসন। ওরে নীলদরিয়া আমায় দে ছাড়িয়া। নীল আকাশ, স্বচ্ছ জলরাশি আর দুই পাড়ে সারি সারি সবুজের সমারোহ নিমিষেই মন শান্ত করে তোলে প্রকৃতির অপার্থিব এই সৌন্দর্য। বলছি নীল দরিয়ার গল্প। রংপুরের পীরগঞ্জের চতরায় অবস্থিত রাজা নীলাম্বর দেবের রাজকীয় রাজধানীর শেষ স্মৃতিচিহ্ন। শত্রুর আক্রমণ থেকে রক্ষায় রাজধানীর চারপাশে খনন করা হয়েছিল গভীর পরিখা। 1200 শতাব্দীর মাঝামাঝি প্রলয়ঙ্করী ভূমিকম্পে পরিখার এক পাশ ভরাট হয়ে যায়, দেবে যায় রাজধানীর সব ভবন,
অবশিষ্ট 3 ধারের জলাশয় পরবর্তীতে হয়ে ওঠে নীলদরিয়া। দেখার জন্য আলছি, ঘুরতে ভালো লাগে, স্টিমার আছে, চতুর্মুরাদে নদী আছে। রাজা নীলাম্বরের এটা রাজপ্রাসাদ ছিল এবং কেউ বলে, কিছু লোক বলে যে এটা নাকি তার যুদ্ধক্ষেত্রে ট্রেনিং সেন্টার নাকি ছিল। রাজার সেই রাজধানী কালের পরিক্রমায় শুধু মলিনই হয়নি, সংরক্ষণের অভাবে এখন তা ধ্বংসের পথে। 93 একরের নীলদরিয়ার একটি অংশ প্রভাবশালীদের দখলে, নেই কোনো নিরাপত্তা বা লাইটিং, যত্রতত্র চোখে পড়ে ময়লার ছড়াছড়ি, এতে ক্ষুব্ধ দর্শনার্থীরা। সংস্কার যদি হতো, এই 93 একর একটা সরকারি খাস জায়গা যেখানে আছে, সেখানে সরকার শুধু নামমাত্র একটা ইজারা দিয়েই শেষ করে দিচ্ছে। অর্থ বরাদ্দ করে এবং পর্যটন শিল্প গড়ে তুলতে পারে, তাহলে এখান থেকে অনেক রাজস্ব আয় হবে। শুধু রাজার চিহ্নই নয়, নীলদরিয়ার সাথে জড়িয়ে রয়েছে কুরাইশ বংশের পীর হযরত শাহ ইসমাইল গাজীর স্মৃতিও। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক স্থানটির এমন দুরবস্থায় আশাহত গবেষক ও সংশ্লিষ্টরা। এটা যেমন আমাদের ইতিহাস এবং প্রত্নতত্ত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাশাপাশি এর ইতিহাসটা যদি আমরা ছড়াই দিতে পারি সবার মাঝে, তাহলে এই অঞ্চলের অজানায় অনেক বিষয় আমরা জানতে পারবো। যেহেতু ইতিহাস ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত প্রভাবিত এবং গুরুত্বপূর্ণ এলাকা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি কর্মপরিকল্পনায় রাখবে ইনশাল্লাহ। এটি পুরাকীর্তি এবং পাশাপাশি প্রত্নতাত্ত্বিক খননের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। এই নীলদরিয়া শুধু ইতিহাসের প্রাচীনতম ধ্বংসাবশেষ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত পাঠশালা। এখনও এই নির্জনতায় কান পাতলেই শোনা যায় রাজা নীলাম্বরের সেই শাসনামলের গল্প। এখানকার সবুজে ঘেরা পরিবেশ আর রাশি রাশি জলাশয়ের নান্দনিক দৃশ্যের ঢেউয়ের পরতে পরতে আছে পর্যটনের অপার সম্ভাবনা। কিন্তু যুগের পর যুগ ধরে সরকারি উদ্যোগের অভাবে সেই সম্ভাবনা থমকে আছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, নীলদরিয়া, রংপুর। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।